আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত ৩০শে মার্চ সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, বাংলাদেশে ইউনূসের আমল থেকে যে চলমান মব কালচার সেটি আর থাকবে না। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের ২ দিনের মাথায় মব সৃষ্টির পর পুলিশকে পিটিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে যশোরের কেশবপুরে। সবশেষ গত দুদিনে দেখা যাচ্ছে মবের ঘটনা ইউনূসের আমলের মতোই বাড়ছে। ১০ই ফেব্রুয়ারি টিএসসিতে হামলার ঘটনার পরদিনই কুষ্টিয়ায় মাজারে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা মনে করিয়ে দিচ্ছে ফিরে এসেছে ইউনূসের আমলের মব সন্ত্রাসের সেই দিনগুলো। এরই মধ্যে বাড়ছে চাঁদাবাজির ঘটনাও। মব সন্ত্রাস আর চাঁদাবাজির ঘটনার মধ্যে গণমাধ্যমের আরেকটি খবর হলো, নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। সবচেয়ে আতঙ্কের খবর হলো, এবার জঙ্গি তৎপরতা ধরা পড়েছে ১৬ বছরের কিশোরও। অফলাইনের পাশাপাশি জঙ্গিরা অনলাইনে চালাচ্ছে তৎপরতা, যেখানে নতুন সদস্য রিক্রুট থেকে শুরু করে বোমা বানানোর গাইড বুকও সরবরাহ করছে। এর মধ্যে আরেকটি খবর পুলিশ আর গোয়েন্দাদের আতঙ্ক বাড়াচ্ছে। সেটি হলো, পেন গান বা দেখতে কলমের মতো একটি অস্ত্র এখন সন্ত্রাসীদের কিলিং মিশনের হাতিয়ার। দেখতে হুবহু স্টিলের কলমের মতো এই অস্ত্রটার উপরে থাকে একটি পুশ বাটন এবং সামনে সূচলো নিব। তবে এতে কোনো কালি নেই, বরং ভেতরে রয়েছে গুলি। একটি মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী .22 ক্যালিবারের বুলেট। সাধারণ মানুষের চোখে এটি কেবল একটি কলম, কিন্তু অপরাধীদের হাতে এটি ভয়ঙ্কর এক মারণাস্ত্র। অনুসন্ধানে ২০১৮ সাল থেকে মাওবাদী সন্ত্রাসীদের হাতে এ ধরনের অস্ত্র থাকার তথ্য আমরা জানতে পেরেছি। প্রশ্ন হলো, হঠাৎ করে বাংলাদেশের সন্ত্রাসীদের হাতে এই ধরনের অস্ত্র আসলো কিভাবে? মব আর চাঁদাবাজি ঠেকাতে না পারা নতুন সরকার নতুন জঙ্গি আর নতুন অস্ত্রের দৌরাত্ম কিভাবে ঠেকাবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের ১.৫ বছরের শাসনামলকে মব সন্ত্রাসের সুবর্ণ সময় বলে অনেকে অভিযোগ করে থাকেন। ইউনূসের আমলে জাসদ নেতা ও সাবেক সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছিল মব সন্ত্রাসীরা। ইউনূসের আমলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি সহ মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত স্থাপনা কোনো কিছুই বাদ যায়নি মবের আক্রমণ থেকে। অবশ্য ইউনূসের গুণমুগ্ধদের কাছে এসব কিছু ছিল প্রেসার গ্রুপের কাজ। এই মব সন্ত্রাস এতটাই বেড়েছিল যে গত বছরের ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালান্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে এনে জ্বালিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা। তার আগে দেশের শত শত মাজারে হামলার ঘটনা ঘটেছিল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির দেয়া তথ্য মতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ১৭ মাসে সারা দেশে ৪১৩টি মব সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, যাতে নিহত হয় অন্তত ২৫৯ জন। বিএনপি ক্ষমতায় আসার পর গত ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, মব কালচার শেষ। এরপর গত ৩০শে মার্চ জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছিলেন, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। দেখা যাচ্ছে ইউনূসের আমলে মাজারে হামলার ঘটনা ছিল নিয়মিত ঘটনা। সেটি আবারও ঘটল ১১ এপ্রিল কুষ্টিয়াতে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ এনে একটি আস্তানায় হামলা চালিয়ে পীরকে বেধড়ক পিটিয়ে কুপিয়ে হত্যা করে কিছু লোক। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। এই সময় সেখানে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। তার একদিন আগে রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে বেশ কয়েকজন ট্রান্সজেন্ডারদের পিটিয়েছে একদল লোক। এর মধ্যে ইউনূসের আমলের মতো মব তৈরি করে পুলিশের উপর আক্রমণ চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় প্রশ্ন উঠেছে, স্বরাষ্ট্রমন্ত্রী মব কালচার শেষ বলে যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা কি জাদুঘরে চলে গেছে? মব সন্ত্রাসের সাথে চলছে নীরব ও প্রকাশ্যে চাঁদাবাজি। সবশেষ ঢাকার শ্যামলীতে আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে যুবদল নেতা পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার ঘটনা বেশ ভাইরাল হয়েছে। এর মধ্যে গণমাধ্যমের খবর হলো, জঙ্গিরা পুনরায় সংগঠিত হচ্ছে, তারা নিজেদের নেটওয়ার্কের বিস্তার ঘটাচ্ছে।
গত 8 এপ্রিল টাইমস অব বাংলাদেশে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোর নতুন করে তৎপরতার লক্ষণ দেখা যাচ্ছে। জঙ্গি সংগঠনের সদস্যরা অনলাইন এবং অফলাইন দুই প্ল্যাটফর্মের মাধ্যমেই তাদের নেটওয়ার্ক পুনর্গঠিত ও সম্প্রসারণের চেষ্টা করছে। সংবাদ মাধ্যমটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের বরাত দিয়ে বলেছে, পুলিশের এই বিশেষ উইং জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত বেশ কয়েকটি গোপন অভিযান শনাক্ত করেছে। সম্প্রতি এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অন্তত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিপোর্টটিতে ফরিদপুর, যাত্রাবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর ও যশোরের সাম্প্রতিক কয়েকটি ঘটনা তুলে ধরে বলা হয়েছে, এসব ঘটনা গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে। এর মধ্যে উদ্বেগের ঘটনা হলো, পুলিশ গত কয়েক মাসে যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে 16 বছরের কিশোরও আছে। এই কিশোরের বিরুদ্ধে অনলাইনে জঙ্গি তৎপরতা চালানোর প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তকারীরা বলছেন, এই কিশোর তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এর মতাদর্শ প্রচার করতে, নতুন সদস্য নিয়োগ করতে এবং পিডিএফ ফরম্যাটে বোমা তৈরির ম্যানুয়াল সহ সামগ্রী বিতরণ করতে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেছিল। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশ চেকপোস্ট এবং ইসকন মন্দিরে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের পর সিটিটিসির কর্মকর্তারা দাবি করেছেন, তারা বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য পেয়েছেন। গোয়েন্দাদের ধারণা, ইউনূস সরকারের আমলে জেল থেকে পলাতক জঙ্গিরা নতুন করে এসব রিক্রুট করে থাকতে পারেন। তবে সিটিটিসির কর্মকর্তারা নতুন করে জঙ্গি তৎপরতার প্রমাণ উল্লেখ করলেও সন্ত্রাস বিরোধী ইউনিট বা এটিইউ এর প্রধান প্রকাশ্যে দেশে সংগঠিত জঙ্গিবাদের উপস্থিতির কথা অস্বীকার করেছেন। অবশ্য দেশে জঙ্গি তৎপরতা থাকার কথা ইউনূসের আমলেও অস্বীকার করা হয়েছিল। তা সত্ত্বেও কয়েকজন জঙ্গিকে ওই আমলে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। গোয়েন্দারা বলছে, কেরানীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরের বিস্ফোরণ, ফরিদপুরের স্কুল ব্যাগে বোমা উদ্ধার, যাত্রাবাড়ির চেক পয়েন্টে এক পুলিশ কর্মকর্তার উপর ছুরির হামলা এবং মোহাম্মদপুরের রহস্যজনক বিস্ফোরণ তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। দর্শক, মব সন্ত্রাসী বা চাঁদাবাজরা যখন এখনো বুক ফুলিয়ে তাদের কাজ করে যাচ্ছে, জঙ্গি আছে কি নেই তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিটগুলোর মধ্যে বিতর্ক চলছে। তার মধ্যে গণমাধ্যমের একটি শিরোনাম হলো, ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক পেনগান। বাংলা যাকে বলা হচ্ছে কলম অস্ত্র। এই পেনগান এখন বেশি ব্যবহৃত হচ্ছে টার্গেট কিলিং এ। পুলিশের ধারণা, রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের অপরাধ জগতের আন্ডারওয়ার্ল্ড বা অবৈধ অস্ত্রের বাজারে পেনগান বেশি পাওয়া যাচ্ছে। বেশ কিছু টার্গেট কিলিং এ এই অস্ত্র ব্যবহার হয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। পুলিশ এখনো বিস্তারিত কিছু জানে না এই নতুন অস্ত্র নিয়ে। খুবই ছোট্ট একটি কলম সদৃশ এই অস্ত্রের উৎস খুঁজে বের করা, এটার অবৈধ কারবারির সঙ্গে কাদের সংশ্লিষ্টতা আছে এবং কোথা থেকে কিভাবে কোন রুটে আসে সেগুলো নিয়ে কাজ করছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম দৈনিক যুগান্তরকে বলেছেন, উদ্ধার করা পেনগান সম্পূর্ণরূপে একটি ইউনিক অস্ত্র। অপরাধীরা এ ধরনের অস্ত্র এর আগে অপরাধ কার্যক্রমে ব্যবহার করেছে এমন তথ্য পুলিশের কাছে নেই। আমাদের অনুসন্ধান বলছে, ভারতের ছত্তিশগড়ের মাওবাদী বিদ্রোহীদের নিজস্ব কারিগরি দল কিছু পেনগান তৈরি করে থাকে। 2018 সালে 22 জুলাই বিডি নিউজ 24 প্রকাশিত এক খবরে বলা হয়েছে, বিশেষ এই বন্দুকটি মাওবাদীদের কারিগরি দল উদ্ভাবন করেছে বলে সন্দেহ ভারতীয় পুলিশের। ওই দিন ছত্তিশগড় রাজ্যের বিজাপুর ও দান্তেওয়াদা জেলার সীমান্ত সংলগ্ন গ্রামে তল্লাশিকালে ভারতীয় পুলিশ দেখতে অদ্ভুত এই অস্ত্রটি প্রথম উদ্ধার করেছিল। বাংলাদেশে এই পেনগান প্রথমে গোয়েন্দাদের নজরে আসে 2024 সালে। ওই বছরের 16 মে গোয়েন্দা পুলিশ সাভার থেকে গ্রেপ্তার করে খুলনা অঞ্চলের একসময় দুর্ধর্ষ চরমপন্থী সন্ত্রাসী শিমুল ভূঁইয়াকে। তার বিষয়ে তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবারে জড়িত শিমুল ভূঁইয়া। তার মোবাইল ফোন থেকে পেনগানের ভিডিও উদ্ধার করা হয়। সে সময় শিমুল ভূঁইয়া গোয়েন্দাদের জানান, বাংলাদেশে পেনগানের চাহিদা দিন দিন বাড়ছে। সন্ত্রাসীদের পাশাপাশি অনেক রাজনৈতিক নেতাও পেনগান কিনতে চান। সবশেষ গত 23 এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে দিনের বেলা এক গুলির ঘটনার তদন্ত করতে গিয়ে এই পেনগান উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে
সোহেল ওরফে কাল্লু এবং সাইমন নামে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে এই বিশেষ অস্ত্রটি জব্দ করা হয়। গোয়েন্দারা এখন এর উৎস এবং চোরাচালান রুট খুঁজে বের করার চেষ্টা করছেন। এরপর থেকে পুলিশের মধ্যে আলোচনা তুঙ্গে ক্ষুদ্র এই মারণাস্ত্র নিয়ে। পেনগান দেখতে সাধারণ লেখার কলমের মতো, যা সহজেই পকেটে বা কলমদানিতে লুকিয়ে রাখা যায়, ফলে সন্ত্রাসীরা সহজেই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারে। এছাড়া দেশে অতীতে এ ধরনের অস্ত্র ব্যবহারের নজির না থাকায় পেনগানের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে খুব একটা তথ্য নেই। ভয়ঙ্কর এই আগ্নেয়াস্ত্র কলমের ক্লিপ আকৃতির অংশটি ট্রিগার হিসেবে ব্যবহৃত হয়। এই অস্ত্র দিয়ে খুব কাছ থেকে কাউকে গুলি করলে বাঁচা কঠিন। প্রশ্ন হলো, পুরাতন মব বাহিনী আর নতুন জঙ্গি গোষ্ঠীর সাথে নতুন ধরনের অস্ত্রের তৎপরতা ঠেকাতে কতটুকু সক্ষম পুলিশ বাহিনী? নির্বাচিত রাজনৈতিক সরকার আমলেও যেখানে পুলিশের উপর মব তৈরি করে আসামি ছিনতাইয়ের ঘটনায় সরকার নির্বিকার থাকে, তখন পুলিশ নিজেদের সক্ষমতা কতটুকু দেখাতে পারবে? সংক্ষেপে হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ করে গত বছর 12ই মে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করেছিল, সেই অধ্যাদেশকে এখন আইনি রূপান্তর করা হয়েছে। আইনি মর্যাদা দিয়ে, আইনি স্বীকৃতি দিয়ে সেটাকে এখন পাকাপাকিভাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ রাখলো তারেক রহমানের সরকার। আমি এর আগে ব্যাখ্যা করেছি কেন তারেক রহমান এই ধরনের সিদ্ধান্ত নিলেন, এবং নির্বাচনের আগে যে কথা বিএনপির তরফ থেকে বলা হয়েছিল, নির্বাচনের পরে তার উল্টো কথা বলা হয়েছে। আরও একটি বিষয়, এই নিষেধাজ্ঞার রাজনীতি যে আখেরে যারা নিষেধাজ্ঞা আরোপ করে তাদের দিকেই ফিরে আসে। আরও একটি বিষয় হলো যে এই নিষেধাজ্ঞার রাজনীতি আদতে যে যারা নিষেধাজ্ঞা আরোপ করে, বলবৎ করে, তাদের দিকেই তীব্রভাবে ফিরে আসে, তার অসংখ্য উদাহরণ বাংলাদেশে আছে। আওয়ামী লীগ নিজেও তার একটি দৃষ্টান্ত, যে এই গণ অভ্যুত্থানের একেবারে মুখে তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। অতীতেও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে, অতীতে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ অনেক বড় পার্টি হয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করে। জামায়াতে ইসলামীও তার শক্তি সংহত করেছে। একটি গণতান্ত্রিক দেশে এইভাবে একটি রাজনৈতিক দল যারা নির্বাচনে বিশ্বাস করে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে, গণতন্ত্রকে ব্যবহারের ক্ষেত্রে তারা ভুল ত্রুটি করতে পারে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে, এই রকম একটি দলকে নিষিদ্ধ করা বা তার কার্যক্রম নিষিদ্ধ রাখা, এটা কতটা ন্যায্য এই প্রশ্ন খুব স্বাভাবিক। এবং বিশ্বের নানান প্রান্ত থেকে যারা এই ধরনের ঘটনায় প্রতিক্রিয়া দেন, তারা প্রতিক্রিয়া দিচ্ছে। যেমন একাধিক মানবাধিকার সংগঠন, এমনকি রাষ্ট্রসংঘ, তারা পর্যন্ত এই ব্যাপারে বাংলাদেশ সরকারের ব্যাখ্যা চেয়েছে। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, রাজনৈতিক অধিকার সংগঠন, সিভিল রাইটস অ্যাসোসিয়েশন, তারা প্রশ্ন তুলেছে। আমি আজকে আলোচনা করতে চাই ভারত কি করছে। ভারত সরকারের নীরবতা আমার মতে বিচিত্র নীরবতা, এবং এই নীরবতা কেন, এ প্রশ্ন প্রত্যাশিত। তার কারণ, বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এই নির্বাচন সম্পর্কে ভারত সরকার দু ধরনের তাদের অবস্থান। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে ভারত সরকার বলে আসছিল যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যত দ্রুত সম্পন্ন হয় ততই ওই দেশটির জন্য মঙ্গল। এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন। এই যে মতামত বা অভিমত পেশ করার পরে মোহাম্মদ ইউনূসের সরকার আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে তারা অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশের বিষয়ে ভারত সরকারের প্রতিক্রিয়াটি ছিল বিচিত্র। তারা বলেছিল যে উপযুক্ত প্রক্রিয়া মানা হয়নি, অর্থাৎ যে অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হলো, সেই নিষেধাজ্ঞা জারিটা প্রক্রিয়া মেনে হয়নি। আর এবারে যখন তারেক রহমানের সরকার সংসদে বিল পাশ করিয়ে নিল, তখন ভারত সরকার নীরব। ধরে নেওয়া যায় যে তাহলে ভারত সরকার মনে করছে যে তারেক রহমানের সরকার তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তটি প্রক্রিয়া মেনে করেছে, এটা ধরে নেওয়া যায়।
এমন একটা সময় তারেক রহমানের সরকার আওয়ামী লীগের ওপর কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল রাখার আইনটি পাশ করিয়েছে, যখন বাংলাদেশের মাননীয় বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা তথা বাংলাদেশ জাতীয়তা পার্টি বা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তারা দিল্লি সফর করছিলেন, দিল্লিতে ছিলেন। ঠিক এমন সময় বাংলাদেশ সংসদ এই আওয়ামী লীগের উপর এই নিষেধাজ্ঞা বলবৎ করে আইন পাশ করিয়েছে। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারতে আছেন, শোনা যায় আরো অনেক নেতা নেত্রী তারা ভারতে আছেন। কে কোথায় কতজন আছেন আমার কাছে তার কোনো পূর্ণাঙ্গ তথ্য নেই। টেলিফোনে অনেকের সঙ্গে কথা হয়, কখনো প্রশ্ন করি না কে কোথায় আছেন, শুনি তাদের এই নিয়ে নিরাপত্তার ঝুঁকি আছে। আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে ভারত সরকার যদি এখন এইটা বলার চেষ্টা করে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সে কথা বলার অবকাশ নেই। তার কারণ অতীতে আওয়ামী লীগের ওপর যখন ইউনূস সরকার এই অধ্যাদেশ জারি করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল তখন ভারত সরকার প্রতিক্রিয়া দিয়েছিল। ফলে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং কিছু বিষয় থাকে সেটা কোনো একটা দেশের হলেও সেখানে আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রত্যাশিত। আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দল এবং ভারতের সঙ্গে তার সম্পর্ক একটা আর 5টা দলের থেকে সম্পূর্ণ আলাদা। কারণ একটি যুদ্ধ, যে যুদ্ধে ভারতীয় সৈনিকেরা জীবন দিয়েছেন, ভারতে মানুষ 1 কোটি পূর্ব পাকিস্তান বা তৎকালীন পূর্ববঙ্গের 1 কোটি বাঙালিকে তারা আশ্রয় দিয়েছিল ভারতে। ফলে এই মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের সংগঠক দলের সঙ্গে ভারতের একটা অন্য ধরনের আন্তরিক আবেগপূর্ণ সম্পর্ক আছে, রক্তের বন্ধনের সম্পর্ক আছে। সেই সম্পর্কের বাইরে কিন্তু আওয়ামী লীগ নয়। সেই আওয়ামী লীগ তার কর্মসূচি যেভাবে নিষিদ্ধ ঘোষণা করে রাখা হলো, অর্থাৎ একটি রাজনৈতিক দলের কতিপয় মানুষ তারা অপরাধ করতে পারেন। যেমন শেখ হাসিনা, তার মৃত্যুদণ্ড হয়েছে, তার এই মৃত্যুদণ্ড সঠিক বেঠিক সেটি আরেকটি বিতর্ক। তার সঙ্গে আরো অনেকের জেল জরিমানা হয়েছে, অনেকেই জেলে আছেন, তারা সকলেই নিরপরাধ, একথা বলার কোনো অবকাশ নেই। কিন্তু এগুলি একটা দেশের আইনি ব্যবস্থার মধ্যে হতেই পারে। ব্যক্তি অপরাধ করলে ব্যক্তির বিচার হবে, কিন্তু রাজনৈতিক দলকে কিভাবে এইভাবে তার কর্মসূচি অর্থাৎ তাকে তার কথা বলতে না দেওয়ার এই যে সিদ্ধান্ত, ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ এই বিষয়ে তাদের নীরবতা বিস্ময়কর বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। তার কারণ আওয়ামী লীগ আর 5টা রাজনৈতিক দলের মতো নয়। এই দলের অনেক ক্রিমিনাল প্রকৃতির নেতা আছেন, অনেক নেতা আছেন যাদের অপকর্মের কোনো শেষ নেই। কিন্তু তার মানে এই নয় যে আওয়ামী লীগ দলটিকে এইভাবে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায়। এবং এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যেভাবে নিধন করা হচ্ছে, এই নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে আমরা নিশ্চয়ই বলতে পারি। তার কারণ এই ধরনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া পার্শ্ববর্তী দেশেও আসে। ফলে গণতন্ত্রকে এইভাবে নিষ্পেষণ করার যে দৃষ্টান্ত বাংলাদেশে এই মুহূর্তে চলছে, সেটা আমাদের মতো দেশ, ভারতের মতো দেশ বা প্রতিবেশী দেশ বা বিশ্বের অন্যান্য দেশেও তার প্রতিক্রিয়া ক্ষতিকর হতে পারে, নেতিবাচক হতে পারে। ফলে আমাদের বোধহয় উচিত ছিল অন্তত একটা প্রতিবাদ অন্তত জানিয়ে রাখা যে এইটা কাম্য নয়। আমি শুধুমাত্র ভারত সরকারের কথা বলবো না, ভারত সরকারের যে সিদ্ধান্তের পরিবর্তনের কথা আমি বলছিলাম সেটা একটুখানি বলে নিই। যে ভারত সরকার আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের কথা বলেছিল, কিন্তু একটা পর্যায়ে এসে তারা শুধুমাত্র নির্বাচন চাইলো, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন, এই কথা তারা আর বলল না। অর্থাৎ আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশ নিতে দেওয়া হলো না, এই বিষয়ে কিন্তু ভারত সরকার সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া তারা নথিভুক্ত করেনি। ইতিহাসের কাছে হয়তো এই সমস্ত বিষয়ে আমাদের জবাবদিহি করতে হতেই পারে। আমি ফিরে আসি যে কথা, আরো একটি পয়েন্ট, সেটি হচ্ছে যে ভারতের রাজনৈতিক দলগুলির ভূমিকা। যেমন কংগ্রেস, তারা যখন মুক্তিযুদ্ধের সময় তখন মিসেস গান্ধী কংগ্রেসের সর্বময় নেত্রী, তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
তার নেতৃত্বে, তার দূরদর্শিতায় এবং তার প্রাজ্ঞ নেতৃত্বের ফলেই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছিল এবং পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছিল। সেই সময় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেস দলেরও কিন্তু একটা গভীর সম্পর্ক, যে সম্পর্ক খুব একটা সাদামাটা সম্পর্ক নয়, যে মানে দুটি দেশের রাজনৈতিক দলের মধ্যে যে সম্পর্কগুলি থাকে ঠিক সেই রকম সম্পর্ক নয়, এই সম্পর্ক অত্যন্ত গভীর। কিন্তু সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের এই যে নেতৃত্ব, তারা কিন্তু অদ্ভুত নীরব। তারা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর এই নিষেধাজ্ঞা এ নিয়ে তারা টু শব্দটি করছেন না। তারা কখনো এই কথা বলছেন না যে এই ধরনের সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দলের জন্যই মঙ্গলময় হবে না এবং এটা এই উপমহাদেশের রাজনীতিকে কলুষিত করবে। ভারতীয় জনতা পার্টির তার দুই নেতা সফররত, বাংলাদেশের সফররত যে কর্তা ব্যক্তিরা এসেছিলেন, তাদের মধ্যে একজন তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, যিনি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, তার সঙ্গে বৈঠক করেছেন। ঠিক কাজই করেছেন আমি বলবো। তার কারণ এটাও একটা ধারণা ছিল যে শুধু ভারত সরকার নয়, বিএনপির সঙ্গে যোগাযোগ রাখে না বিজেপিও। এই যে যোগাযোগ পুনঃস্থাপিত হলো, এটা অত্যন্ত অত্যন্ত ভালো একটি সিদ্ধান্ত। এবং হুমায়ুন কবির দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বা আলাপচারিতায় তিনি বলেছেন যে শুধুমাত্র বিজেপি নয়, তারা ভারতের সব রাজনৈতিক দলগুলির সঙ্গেই একটা সুসম্পর্ক, যোগাযোগ বজায় রাখার চেষ্টা চালাবেন এবং তার শুভ সূচনা এই সফর দিয়ে হয়েছে। আমি বলবো বিএনপি নেতাদের যেভাবে ভারতের বিজেপির বৈদেশিক বিষয়ক দুই নেতা তারা বৈঠক করেছেন, বিজয় চৌথালিয়া এবং শিশির বাজোরিয়া, তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সব দলের সঙ্গেই সম্পর্ক, যোগাযোগ, বন্ধুত্ব হয়তো সবার সঙ্গে হবে না, কিন্তু যোগাযোগ, নিয়মিত যোগাযোগ থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু আমি খুব অবাক হচ্ছি যে ভারতীয় জনতা পার্টি তারা আওয়ামী লীগের ওপর যেভাবে দমন পীড়ন এবং যেভাবে এই দলটিকে, মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক দলটিকে তার কার্যক্রম নিষিদ্ধ করে রাখার যে সিদ্ধান্ত এবং আইন জারি হলো, তাই নিয়ে ভারতীয় জনতা পার্টি নীরব। তারা এক লাইনের একটি প্রতিক্রিয়াও দিলেন না। আমি খুব অবাক হচ্ছি ভারতের বামপন্থী দলগুলিকে নিয়ে। সিপিআইএম, সিপিআই, যারা মুক্তিযুদ্ধের সময়তে তাদের একটা ইতিবাচক ভূমিকা ছিল ভারতের মাটি থেকে, এবং সিপিএম এর বর্ষিয়ান নেতা প্রয়াত নেতা জ্যোতি বসু, তিনি যেভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে একটা নয়া মাত্রা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই জ্যোতি বসুর দল সিপিএম তারা অদ্ভুতভাবে নীরব। তারা কিন্তু পৃথিবীর নানান প্রান্তে নানান ঘটনায় তারা প্রতিক্রিয়া দেয় যে এইটা গণতন্ত্র বিরোধী, এইটা ফ্যাসিবাদী সিদ্ধান্ত, এইটা স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। কিন্তু অদ্ভুতভাবে তারা বাংলাদেশে আওয়ামী লীগের ওপর যে দমনপীড়ন এবং যে তাদের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রাখা হয়েছে সেই ব্যাপারে তারা নীরব। অথচ লক্ষণীয় যে মোহাম্মদ ইউনূস সরকারের সময়তে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনায় শুধুমাত্র ভারত সরকার বা ভারতীয় জনতা পার্টি নয়, ভারতের প্রায় কম বেশি সব দল তারা প্রতিক্রিয়া দিয়েছিল, তারা নিন্দা করেছিল, তারা ইউনূস সরকারকে বলেছিল যে এই নিপীড়ন, নির্যাতন বন্ধ করতে হবে। সঠিক কাজই করেছিলেন। তার কারণ সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার কাজটা, এই ব্যাপারে সকলেরই অগ্রণী ভূমিকা পালন করা উচিত। এটাও ঠিক, সংখ্যালঘুরা কোনো দেশেই নিরাপদ নন, সর্বত্রই তারা বিপন্নতার মধ্যে দিন কাটে তাদের। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যখন গণতান্ত্রিক পরিমণ্ডল এইভাবে বিপন্ন, তখনও কিন্তু রাজনৈতিক দল, প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলির দায় বর্তায় যে এই উপমহাদেশের রাজনীতির মধ্যে যাতে আর গণতন্ত্রের এই ধরনের বড় ধরনের ঝুঁকির মধ্যে গণতন্ত্র না পড়ে, তার জন্য অন্তত একটা প্রতিবাদ করা, একটা আর্জি জানানো, এটা সব রাজনৈতিক দলের মধ্যে পড়ে। যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করেন, যারা নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস করেন, তাদের প্রত্যেকের এটা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার অন্তত মনে হয়। এবং এই কারণেই আমি মনে করি যে ভারত সরকার তো বটেই, ভারতের প্রথম সারির রাজনৈতিক দলগুলির নীরবতা বিস্ময়কর।